প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে খতিয়ান প্রস্তুতের চলমান যার চক পদ্ধতি। তুমি যদি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, খতিয়ানের চলমান যার চকের খতিয়ান প্রস্তুত নিয়ে তোমার আর কোনো ডাউট এবং কোনো প্রকার প্রশ্ন থাকবে না। এবং পরীক্ষার কোশ্চেনে যদি তোমার চলমান যার চক থেকে খতিয়ান প্রস্তুত করা আসে, তুমি 100% আনসার করতে পারবা। জাস্ট এই ক্লাসটা ফলো করো। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। খতিয়ান চলমান যার চক। চলমান যার চক মানে হচ্ছে আধুনিক, এর আরেকটা নাম হচ্ছে আধুনিক। ঠিক আছে, আধুনিক যার পদ্ধতি। এই খতিয়ানের বিশেষত্ব হচ্ছে এর কলাম সংখ্যা থাকে 60টি কলাম থাকে। কেমন? 60টি কলাম। তো কলামগুলো আমরা একে চিনে নেই, তারপর আমরা একটা উদাহরণ নিচ্ছি। উদাহরণটা সলভ করার মাধ্যমে তোমাদেরকে একদম ইজিলি খতিয়ান প্রস্তুত করা শিখিয়ে দিচ্ছি। তো আমরা কলাম পরিচিতি আগে দেখে নিই। কলাম হচ্ছে এরকম: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর এখানেও দুইটা টাকার কলাম আছে, যেটা হচ্ছে জ্যার বা উদ্বৃত্ত। এখন টিচক আর খতিয়ানে, টিচক খতিয়ান আর হচ্ছে চলমান যার খতিয়ানের ডিফারেন্টটা হচ্ছে এখানে। টিচকে আমরা কি করছি, এদিক ওদিক যোগ বিয়োগ করে কি করছি, ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি বের করা লাগে, তাই না? কিন্তু এই চলমান যার চকে হচ্ছে সেটা করা লাগে না। এখানে প্রত্যেক লেনদেনের সাথে সাথে এই যে জ্যার বা উদ্বৃত্ত বের হয়ে যায়, যোগ বিয়োগ এখানে অটো হয়ে যাবে, অটো হয়ে এখানে উদ্বৃত্ত বের হয়ে যাবে এবং ক্লোজ করার প্রয়োজন হবে না। শেষ মুহূর্তে যায় যে জ্যারটা থাকবে সেটাই হচ্ছে তোমার জ্যার বা উদ্বৃত্ত। ক্লিয়ার? একদম ইজি। এখন এটা আমরা বুঝছি। কলামগুলো সম্পর্কে আমরা জেনে, তারিখের কলামে তারিখ লিখব, বিবরণের কলামে আমরা বিবরণটা লিখব, যে বিবরণের বিপরীতে হচ্ছে আমার লেনদেন হয়েছে সেটা। জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা তোমাদের এখানে নর্মালি তোমাদের পাঠ্য বইয়ে কাজে লাগে না, বাট ব্যবসা প্রতিষ্ঠানের খুব কাজে লাগে। জাবেদা পৃষ্ঠা হচ্ছে এই খতিয়ানটা জাবেদার কোন পৃষ্ঠা থেকে আসছে সেটা এখানে লিখতে হবে। মানে এই খতিয়ানের লেনদেনটা জাবেদার কোন পৃষ্ঠা থেকে আসছে সেটা এখানে লিখতে হয়। আবার ঠিক জাবেদার মধ্যে যখন খতিয়ান পৃষ্ঠা থাকে, ওখানে উল্লেখ করতে হয় যে ওই জাবেদাটা খতিয়ানের কোন পৃষ্ঠায় লেখা হয়েছে, সেখানেও ওরকম পৃষ্ঠা লিখতে হয়। এজন্য জাবেদা পৃষ্ঠা এবং খতিয়ান পৃষ্ঠা থাকে। আর ডেবিট টাকা তো আমরা ডেবিট হলে ডেবিট টাকায় লিখবো, ক্রেডিট হলে ক্রেডিট টাকায় লিখবো। আর যেই ঘরে যেই কলামে হচ্ছে আমার উদ্বৃত্তটা যায় সেই কলামে আমরা লিখবো। এতটুকু বুঝছো? এখন আমরা একটু উদাহরণটা পড়ে নিই। উদাহরণ কি বলছে দেখো, জনাব আবিরের 2026 সালের জুন মাসের লেনদেন থেকে নগদান হিসাব এবং ক্রয় হিসাব চলমান জায়ের চকে প্রস্তুত করো। মানে চলমান জারে প্রস্তুত করতে বলছে আমাদেরকে, নগদান হিসাব আর হচ্ছে ক্রয় হিসাব। তাহলে এটাকে যদি আমরা নগদান হিসাব নাম দিই, নগদান হিসাব, নগদান হিসাব, এটা হচ্ছে চলমান জার। কেমন? চলমান জার। আর এটাকে আমরা নাম দেব হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব প্রস্তুত করতে বলছে, আমরা লিখলাম ক্রয় হিসাব। এখন তোমরা এখানে বুঝো যে তোমাদেরকে কি বলে নাই, খতিয়ান প্রস্তুত বলে নাই, তোমাদেরকে বলছে কি হিসাব প্রস্তুত করো। হিসাব প্রস্তুত করো, যখনই বলবে হিসাব প্রস্তুত করো, বুঝে নিতে হবে তোমাকে খতিয়ান প্রস্তুত করতে হবে। এখন যদি তোমাকে টিচক বা চলমান যার কিছুই না বলে শুধু খতিয়ান প্রস্তুত মানে হিসাব প্রস্তুত করো, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ছক ইউজ করে করতে পারবা। তাহলে আমরা একটি লেনদেনটা একটু পড়ে নিই। জুন মাসের 1 তারিখে দেখো, নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তো এখানে লেনদেন কি, নগদ টাকার বিনিময়ে মূলধন আসছে প্রতিষ্ঠানে, নগদান হিসাব, মূলধন হিসাব। 2 তারিখে দেখি কমিশন প্রাপ্তি 5,000 টাকা। কমিশন পাইলে কি হয়, নগদান হিসাব, কমিশন হিসাব, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। কেমন? 12 তারিখে দেখো নগদে পণ্য ক্রয় করছে 30,000 টাকা। পণ্য ক্রয় করলে কি হয়, নগদ টাকা চলে যায়। তাহলে নগদ টাকা চলে যায় মানে হচ্ছে কি, ক্রয় হিসাব ডেবিট, পণ্য আসছে, আর নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কেমন? 18 তারিখ দেখো, করিমের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা। আমরা জাবেদায়, তোমরা যদি আমার ক্লাসগুলো ফলো করো, অবশ্যই অনেকবারে বলা হয়েছে, যদি কারোর নাম উল্লেখ থাকে, নগদ, বাকি, ব্যাংক, চেক কোনো কিছু উল্লেখ না থেকে শুধু নাম উল্লেখ আছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ধরে নিব সেটা বাকিতে। নাম উল্লেখ থেকেও যদি নগদ, বাকি, নগদ বা ব্যাংক উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা
নগদ বা ব্যাংক যেটা থাকে সেটা উল্লেখ করব। শুধু নাম থাকলে নগদ বা হচ্ছে ব্যাংক উল্লেখ না থাকলে সেক্ষেত্রে আমরা বাকিতে ধরে নেব। তার মানে করিমের নিকট থেকে পণ্য ক্রয় মানে বাকিতে করছে। তো বাকিতে যার থেকে আমরা পণ্য ক্রয় করি, ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট। যার থেকে ক্রয় করি সে আমাদের কি হয়, পাওনাদার, সে আমার কাছে টাকা পাবে নাকি। তাহলে এখানে লেনদেনটা হবে কি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ওকে, পাওনাদার হচ্ছে দায়। 30 তারিখ দেখো ভাড়া প্রদান করছে, ভাড়া প্রদান করলে কি হয়, নগদ টাকা চলে যায়, তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা জাবেদাগুলো ইজিলি করতে পারছি। এখন তোমাকে মাস্ট জানতে হবে যে জাবেদা হচ্ছে খতিয়ানের মূল উপাদান। খতিয়ানের মূল উপাদানটাই হচ্ছে জাবেদা। তুমি যদি জাবেদা ভালোভাবে পারো, খতিয়ান তোমার কাছে একদম ইজি মনে হবে, মানে এর চেয়ে আর ইজি কিছু নাই পৃথিবীতে, এটাই মনে করবা। আর জাবেদার উপরে ডিপেন্ড করে তোমার অনেক কিছু নির্ভর করে, যে যত বেশি আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি যে তোমাদের হিসাব বিজ্ঞানের মূল যে বিষয়গুলো সেগুলো জানতে হবে। হিসাব বিজ্ঞানের মূল বিষয় কি, এ ইকুয়াল এল প্লাস ওই, এই জিনিসটা মাস্ট জানতে হবে। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এই 5টা জিনিস চিনতে হবে। এটা হচ্ছে জানতে হবে, এই 5টা জিনিস চিনতে হবে। আর এই 5টা জিনিস কমলে কি হয়, বাড়লে কি হয় সেটা জানতে হবে। দ্যাটস ইজ হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং মেন এটা। অ্যাকাউন্টিং মানে হচ্ছে ইকুয়াল এল প্লাস ওই, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এগুলা সেনা। আর সম্পদ বাড়লে কি হয়, কমলে কি হয়, দায় বাড়লে কি হয়, কমলে কি হয়, মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়, কমলে কি হয়, আয় বাড়লে কি হয়, কমলে কি হয়, ব্যয় বাড়লে কি হয়, কমলে কি হয়, এগুলা সেনা জানাটাই হচ্ছে মূলত অ্যাকাউন্টিং। এই হিসাব বিজ্ঞানের মূলত এটাকেই হচ্ছে বিশ্লেষণ বিস্তারিত করে অনেকগুলা চ্যাপ্টার, সেগমেন্ট, সাবসেগমেন্টে ভাগ করছে। দ্যাটস ইট, মূল হচ্ছে এটা, যে এটা বেশি সবচেয়ে ভালো পারবে সেই হিসাব বিজ্ঞানও তত ভালো হতে পারবে। চলো আমরা আমাদের ম্যাথে ফিরে যাচ্ছি। এখন আমাদেরকে নগদান হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে আমরা নগদানগুলো খুঁজে খুঁজে বের করবো যে কোথায় নগদ আছে নাকি। তাহলে আমরা দেখি নগদান হিসাব কি। জুন মাসের 1 তারিখে নগদে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এখানে জাবেদা টাকার নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমি করতেছি নগদান হিসাব। তাহলে নগদান কি হয়েছে, আমার ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে, ডেবিট হয়েছে। তাহলে আমি নগদানটা, নগদের বিপরীত হিসাবটা লিখবো। নগদান ডেবিট হয়েছে, তার মানে টাকা ডেবিটের দিকে যাবে নাকি। এখানে আমরা তারিখ লিখি 2026 জুন 1 তারিখ। নগদান হিসাব, বিপরীত হিসাবটা লিখতে হবে। কিসের বিনিময়ে টাকা নগদে আসছে, মূলধনের বিনিময়ে। লেখো মূলধন হিসাব। কেন আমি এখানে নগদান লিখি নাই, কারণ আমি করতেছি নগদান হিসাব। নগদান হিসাব তো আছে আমার, তাহলে আমি বিপরীত হিসাবটা লিখতে হবে। কেমন, মূলধন হিসাব। টাকাটা লিখবো কোন ঘরে, নগদ যেদিকে গেছে সেদিকে। নগদ কোন দিকে গেছে, নগদান হিসাব ডেবিট হয়েছিল, আমি ডেবিট দিকে টাকা লিখবো। 1 লক্ষ টাকা লিখো, 1 লক্ষ। ক্রেডিটে কি হবে না। এখন এই টাকাটা কি, সরাসরি জ্যারে নিয়ে যেতে হবে। তো জ্যারে দেখো ডেবিটে টাকা আছে, ক্রেডিটে কোনো টাকা নেই, কোনো যোগ বিয়োগ হবে না, সরাসরি এটা ডেবিট, জ্যারে চলে যাবে 1 লক্ষ টাকা। এতটুকু বুঝছো না, একদম ইজি। এখন যদি মানে 1 তারিখ পর্যন্ত এই খতিয়ানের জ্যার কত, 1 লক্ষ। প্রত্যেক লাইনে লাইনে তুমি জ্যার বের করতে পারবা, দেখাচ্ছি দেখো। 2 তারিখ দেখো কমিশন প্রাপ্তি 5,000 টাকা। প্রাপ্তি জিনিসটা হচ্ছে নগদ, কেমন, নগদে পাইছি। তাহলে কমিশন প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। তার মানে কোন দিকে যাচ্ছে, নগদান ডেবিট হচ্ছে। বিনিময়ে, কিসের বিনিময়ে ডেবিট হচ্ছে, কমিশনের বিনিময়ে। তাহলে আমরা জুনের 2 তারিখে যাই, কমিশন হিসাব। নগদ কোন দিকে গেছিলো কিন্তু ডেবিটে, তার মানে টাকাটা ডেবিটে যাবে। তাহলে এটাও ডেবিটে যাচ্ছে, 5,000 টাকা। লেখো 5,000, 5,000 লিখলাম। এখন দেখো তো ক্রেডিটে কোনো টাকা আছে নাই। এখন 1 লক্ষ টাকা ডেবিট আমার জ্যার ছিল, এখন আরও 5,000 যায় যোগ হয়েছে। এখন উদ্বৃত্ত কত, মানে এই 2 তারিখ পর্যন্ত উদ্বৃত্ত করতে হবে। 1 লক্ষ 5,000 হবে না, এটার লগে যায় এটা কি হবে, যোগ হয়ে যাবে। এখন যদি তোমাকে বলে যে 2 তারিখে চলমান জ্যার, সরি 2 তারিখে নগদান হিসাবের উদ্বৃত্ত কত, তুমি ইজিলি বলতে পারবা 1,05,000 টাকা।
প্রত্যেক লাইনে লাইনে প্রত্যেক লেনদেনের সাথে সাথে কিন্তু জের বের হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তারপরে দেখো নগদে পণ্য ক্রয় 12 তারিখ। নগদে পণ্য ক্রয় করলে কি হয়? নগদান হিসাব ক্রেডিট হয়, ক্রয় হিসাব ডেবিট হয়। 12 তারিখ লিখো কিসের বিনিময়ে নগদ ক্রেডিট হয়েছিল? ক্রয় হিসাবের বিনিময়ে। লেখো ক্রয় হিসাব। নগদ ক্রেডিট হয়েছিল কিন্তু, তার মানে আমি টাকা লিখতে হবে কোন দিকে? ক্রেডিট কলামে। কত টাকা? 30,000 টাকা। লেখো ক্রেডিট কলামে 30,000। এখন হচ্ছে ফেসটা লাগছে নাকি? তোমার উদ্বৃত্ত ছিল কত? 1,05,000। ডেবিট উদ্বৃত্ত, ডেবিটের উদ্বৃত্ত ছিল, এগুলা ডেবিটের ছিল, দুটাই ডেবিটের। ডেবিট উদ্বৃত্ত ছিল 1,05,000। এখন হুট করে যায় ক্রেডিট টাকা, মানে তোমার টাকা চলে গেছে 30,000 টাকা। এখন তুমি কি এইটাকে 30,000 টাকা এখানে লিখতে পারবা? না, অলমোস্ট তোমার ডেবিটে টাকা আছে, মানে এটা এখানে যাইতে হলে এটাকে বাদ দিয়ে, মানে এটাকে পেড করে তারপর এখানে যেতে হবে। তাহলে তোমার ছিল কত? 1,05,000। 1,05,000, এখান থেকে 30 বাদ দাও, থাকে কত? 75,000। এই 75,000 টাকা তোমার আর ডেবিট ব্যালেন্স আছে। ডেবিট কিন্তু ক্রেডিটকে ক্রস করে ওদিকে যেতে পারে নাই, মানে ডেবিটকে ক্রস করে ক্রেডিট ব্যালেন্স ওদিকে যেতে পারে নাই, কারণ তার টাকা কম। আমার ছিল 1,05,000, আমি খরচ করছি ধরো 30,000 টাকা, এখনও কত আছে? 75,000 টাকা। এখন যদি তোমাকে বলো 12 তারিখে নগদান হিসাবের উদ্বৃত্ত কত ছিল? 75,000 টাকা। তুমি প্রত্যেক মাস লেনদেনের সাথে সাথে কিন্তু কী করতে পারতেছো? বের করতে পারতেছো চলমান চারে। 18 তারিখে দেখো করিমের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা। জাবেদা করো ক্রয় হিসাব ডেবিট, দানাদার হিসাব পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদান আসতেছে না, তার মানে এই লেনদেন নগদে আসবে না, বুঝতে পারছো? তারপর 30 তারিখে দেখো ভাড়া প্রদান 6,000 টাকা। ভাড়া যদি প্রদান করে কি হয়? নগদ টাকা চলে যায় নাকি? তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান কি হয়েছে? ক্রেডিট হয়েছে, তাহলে আমি টাকা কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে। বিনিময় কি? ভাড়া। তাহলে দেখো 30 তারিখ ভাড়া হিসাব। ভাড়া হিসাবের বিনিময়ে আমার নগদান ক্রেডিট হয়েছিল 6,000 টাকা। তাহলে এই 6,000 টাকা ক্রেডিট হয়েছে। এখন আমার 75,000 টাকা ডেবিট ব্যালেন্স ছিল, এই 75,000 থেকে আরও 6,000 টাকা ক্রেডিট হয়ে গেছিলো, মানে চলে গেছে। তাহলে আর কত আছে আমার? 69,000 আছে। কেমন? এই এখান পর্যন্ত আর কিন্তু নাই কিছু, তার মানে আমার এই নগদানের উদ্বৃত্ত কত? নগদ হিসাবের কোন উদ্বৃত্ত? ডেবিট উদ্বৃত্ত। কত টাকা? 69,000 টাকা। একদম বুঝছো না? প্রত্যেক লাইনে লাইনে কিন্তু তুমি বের করতে পারতেছো। এখন যদি ক্রেডিটে আরও বেশি হইতো তাহলে এটা বাদ দিয়ে তারপরে এদিকে যাইতো, না হয় যদি ক্রেডিটেরগুলো আগে আসতো তাহলে ক্রেডিট থেকে আবার এদিকে বিয়ে করে এদিকে চলে আসতো। আশা করি বুঝতে পারছো। তারপরেও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে তোমাদের জন্য ওপেন আছে। তারপর আসি আমরা একটু ক্রয় হিসাবটা একটু প্রস্তুত করি। এখন ক্রয় হিসাব যদি তুমি নগদান হিসাব বুঝে থাকো তাহলে ক্রয় হিসাব দেখবা যে আমি বলার সাথে সাথে বলার আগেই তুমি পারতেছো। দেখো ক্রয় হিসাব আমরা খুঁজে বের করি। 1 তারিখে ক্রয় নাই, 2 তারিখে কমিশন নাই, মানে ক্রয় নাই। 3 তারিখে দেখো নগদে পণ্য ক্রয়। 12 তারিখে নগদে পণ্য ক্রয় আছে, তাহলে আমরা 2026 লিখলাম। কেমন? এখানে যাবো দেখো নগদে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন হচ্ছে আমরা নগদের সময় উল্টা লিখছিলাম, এখন করতেছি আমি ক্রয় হিসাব, তার মানে আমার লিখতে হবে কি? ক্রয়ের বিপরীত হিসাবটা নাকি? তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কয় তারিখ এটা? জুন 12। ক্রয়ের বিপরীত হিসাব নগদে, কেমন? নগদান হিসাব। নগদান হিসাব কী হয়েছে? নগদান হিসাব ক্রেডিট হয়েছে, আর ক্রয় হিসাব কী হয়েছে? ডেবিট হয়েছে। তাহলে আমি করতেছি ক্রয় হিসাব, তো ক্রয় হিসাব যেদিকে আমি টাকা সেদিকে লিখবো। তাহলে ক্রয় হিসাব ডেবিট কত টাকা? 30,000 টাকা। লেখো 30,000। আবারও যাচ্ছে ক্রয়ে, এই ডেবিট টাকাটাই, ক্রেডিটে কিছু নাই, তাহলে এটা আবার ডেবিটে চলে যাচ্ছে। ক্লিয়ার? তারপর দেখো জুনের এক লেনদেন শেষ। 18 তারিখ দেখো করিমের নিকট থেকে পণ্য ক্রয়, এটা কিন্তু ক্রয় হিসাবে যাবে। করিমের নিকট থেকে পণ্য ক্রয়, তাহলে যাবো দেখো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে লেখো 18 তারিখ ক্রয়ের বিনিময়ে কে ক্রেডিট হয়েছে? পাওনাদার।
পাওনাদারটা কে ছিল? করিম। পাওনাদার হিসাব, এখানে ব্র্যাকেটে করিম লিখতেও পারো, নাও লিখতে পারো, সমস্যা নেই। পাওনাদার হিসাব লিখে ক্রয় কী হয়েছিল? ডেবিট হয়েছিল, তার মানে টাকাটা কোন দিকে যাবে? ডেবিটে যাবে। কত টাকা? 10,000 টাকা। ডেবিটে লেখো 10,000। এখানে তো আর যাবে না। এখন আমার ডেবিটে 30,000 ছিল, ডেবিটের আরও 10,000 গেছে, তাহলে এখন ব্যালেন্স কত হবে? ডেবিটে 40,000। বুঝতে পারছো? তাহলে ব্যালেন্স আমরা পেয়ে গেছি। 30 তারিখ দেখো ভাড়া প্রদান করছে, তার মানে ক্রয়ের আর নাই, এতটুকুই। তাহলে ক্রয়ের ডেবিট ব্যালেন্স হয়েছে। ক্রয়ের ডেবিট ব্যালেন্স কত? 40,000। একদম ইজি না? ঠিক এভাবে এখন যদি তোমাকে ভাড়া বের করতে বলতো যে ভাড়া হিসাব বের করো, তাহলে ভাড়া শুধু একটাই আছে, আর কেউ নাই। তুমি কি করতা? ভাড়া হিসাবের বিপরীতে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব লিখে ভাড়া ক্লোজ করে দিতে, একটাতেই তোমার হিসাব ক্লোজ। কমিশন বের করতে বললে সেম, কমিশন একটাই আছে। কমিশনের বিপরীতে নগদান হিসাব হয়েছিল, নগদান বের করে একটাতে হয়ে গেছে। তারপরে এখানে আরেকটা হিসাব আছে পাওনাদার হিসাব। যদি পাওনাদার বের করতে বলতো তাহলে তুমি কি করতা? পাওনাদারের একটাই আছে, পাওনাদারের বিপরীত ক্রয় ছিল, সেটা লিখে বের করে ফেলতা। একদম ইজি না? আর কোনো ঝামেলায় তো আশা করি পড়বা না। আর তুমি যদি এই ক্লাসটা দেখে থাকো তাহলে আমি মনে করি না আর কোথাও কোনো কিছু শিখতে হবে। তুমি ইজিলি সলোমন জাট চকে খতিয়ান প্রস্তুত করতে পারবা। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স তোমার জন্য তো ওপেন আছে, জাস্ট কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমার ক্লাসগুলো ফলো করছো সেটা কমেন্টে জানিয়ে দিবে। ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে। তোমার জন্য একটা ঘোষণা হচ্ছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমার্স হান্টার্স পরিবার নামে, সেটাতে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে পারস্পরিক সহযোগিতা এবং যে কোনো সমস্যা পোস্ট করবা, কেউ না কেউ রিপ্লাই দিয়ে দিবে, সমাধান পেয়ে যাবে। আর স্পেশালি আমি তো তোমাদের জন্য সবসময় আছি। তুমি যদি কমার্সের অন্যান্য বিষয়ের সেরা ক্লাসগুলো পেতে চাও তাহলে কমার্স হান্টার্সকে সাবস্ক্রাইব করো অথবা ফলো করে পাশে থাকো। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।